ক্যাসেট প্লেয়ার পরীক্ষার জন্য ভিক্ষুকের ইন্টারভিউ করে নিতে হবে। আপনার ইন্টারভিউ নেই? হ্যাঁ, নিতে পারো। তবে যে ভিক্ষুকের কাছে নিয়ে যাব সে মানুষ হিসেবে খুব ইন্টারেস্টিং, দার্শনিক। ইউ মিন ফিলোসোফার? হ্যাঁ, বাংলাদেশের বেশিরভাগ ভিক্ষুক শ্রেণীর মানুষই দার্শনিক। চলুন যাই। রিক্সা নেব নাকি হাঁটতে পারবে? হাঁটতে পারবো। আমি তোমাকে যার কাছে নিয়ে যাচ্ছি তার কাছে চলো। আমরা যার কাছে যাচ্ছি তিনি কি আপনার পূর্ব পরিচিতই ছিল? হ্যাঁ, ওনার নাম বদরুদ্দিন। ইট ভাটা খাট ইনি ভাড়া খাটেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার ভাড়া হচ্ছে 50 টাকা। তুমিও ইচ্ছা করলে 50 টাকা দিয়ে তাকে ভাড়া করতে পারো। আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। 50 টাকা দিয়ে তুমি যদি ডে শিফটের জন্য তাকে ভাড়া করো, তিনি নিজে হাঁটতে পারেন না, বিয়ারিং দেয়া চাকা চালানো একটি বক্সে আধশো অবস্থায় থাকেন। বক্স টেনে টেনে তাকে নিয়ে ঘুরতে হয়। বক্স যে টানবে তাকে খাওয়ার খরচ বাদ দিয়ে 20 টাকা দিতে হয়। সব দিয়ে বাকি যা থাকবে সবই যে ভাড়া করবে তার। চলো একটা কাজ করি, আমরা বদরুদ্দিনকে 1 সপ্তাহের জন্য ভাড়া করে ফেলি। বৃষ্টি বাদলা না হলে 1 সপ্তাহে আমাদের মোটামুটি ভালো লাভ হবে। আপনি ঠাট্টা করছেন? না সিরিয়াসলি বলছেন? মোটেই ঠাট্টা করছি না। আমার তো মনে হচ্ছে আমি একটা খুবই অদ্ভুত দেশে উপস্থিত হয়েছি। তুমি মোটেও কোনো অদ্ভুত দেশে উপস্থিত হওনি। ভিক্ষাবৃত্তি আমাদের অতি প্রাচীন প্রথা। এদেশের সব বড় বড় সাধু সন্তরা ভিক্ষা করেছেন। এখনো এদেশে একটা সম্প্রদায় আছে ভিক্ষাবৃত্তি যাদের ধর্মের অংশ। কাজেই এই দেশে ভিক্ষুকদের মধ্যে প্রফেশনালিজম তৈরি হয়েছে। তুমি এমন এক দেশ থেকে এসেছো যেখানে প্রফেশনালিজমকে সম্মানের চোখে দেখা হয়। কাজেই ভিক্ষুকদের প্রফেশনালিজমকে তুমি তুচ্ছ করবে না, এটা আশা করতে পারি। আশা বিড়বিড় করে বলল, আই এম সো কনফিউজড। বদরুদ্দিনকে খুঁজে বের করতে খুবই সমস্যা হলো। নিউ ইস্কাটনের যে বস্তিতে সে থাকতো সেই বস্তি হঠাৎ উচ্ছেদ করা হয়েছে বলে বস্তিবাসী চারদিকে ছড়িয়ে পড়েছে। বদরুদ্দিনের 2 স্ত্রী, একজন থাকে বাসাবোতে, তার কাছ থেকে সন্ধান নিয়ে সন্ধ্যার আগে বদরুদ্দিনকে খুঁজে বের করলাম। আমি ভেবেছিলাম আশা ধৈর্যচ্যুতি হবে, তা হলো না। সে আমার সঙ্গে যথেষ্ট আগ্রহ নিয়ে লেগে রইল। বদরুদ্দিনের মুখ গোমড়া করে বসেছিল, তার মেজাজ অত্যন্ত খারাপ। কারণ গত 3-4 দিন তার কোনো বুকিং হয়নি। 50 টাকা তার রেট। কোনো পার্টি 50 দিতে চায় না। 40-এর উপরে কেউ উঠছে না। বদরুদ্দিন থু করে থুতু ফেলে বলল, একবার 40-এ নামলে উপায় আছে? ভাইজান আপনি বলেন, দাম যদি একবার পড়ে তাহলে আর উঠানো যায় না। বরং 3 দিন না খেয়ে থাকবো। একবার যদি দাম পড়ে যায় তাহলে আর দাম তুলতে পারবো না। এ বিষয়ে আপনার বিবেচনা কি ভাই বলেন তো? আমি মাথার চুলকে বললাম, বুঝতে পারছি না। বদরুদ্দিন বড় নিঃশ্বাস নিয়ে ফেলল। আপনার লোকটা যে জ্ঞানী এটা পরিষ্কার। জ্ঞানী না হলে হুট করে একটা কম মতামত দিতেন। জ্ঞানী বললে সময় নিতেছেন। ভিক্ষা ব্যবসা বড় জটিল ব্যবসা। তার উপরে আমি হয়েছি ঠিকানা হারা। পুরানা পার্টি কেউ জানেও না আমি কই থাকি। আমি বললাম, বদরুদ্দিন যাকে নিয়ে সঙ্গে নিয়ে তোমার কাছে এসেছি তার নাম আশা। উনি আমেরিকার নিউ জার্সিতে থাকেন। তোমার সঙ্গে কিছু কথা বলতে চান, যদি তোমার আপত্তি না থাকে। বদরুদ্দিন আশার দিকে তাকালো না, বিরক্ত মুখে বলল, মন মেজাজ অত্যাধিক খারাপ। কি কথা বলবো কন? 3 দিন হয়ে গেছে কোনো বুকিং নেই। আমি বললাম, আমরা বুকিং বিষয়ে আলাপ করতে চাই। টানা 1 সপ্তাহ বুকিং নিব, দর কমাতে হবে। ডেইলি 50 টাকা অসম্ভব ব্যাপার, ম্যাক্সিমাম 40। খাওয়া খরচ নিজের। মাফ করেন, না খাইয়া মরবো কিন্তু 50-এর নিচে 1 পয়সা নামবো না। আমার একটা ইজ্জত আছে তো, নাকি ইজ্জত নাই? ইজ্জত তো অবশ্যই আছে, তবে পুরো সপ্তাহের জন্য বুকিং, এটা মনে রাখতে হবে। খুচরা রেট আর পাইকারি রেট কখনো এক হয় না। বদরুদ্দিন ঝুঁকে এসে বলল, ভাইজান শুনেন, পুরা ঢাকা শহরে 2 ঠ্যাং নাই এইরকম ভিক্ষুকের সংখ্যা ছিল 13। তার মধ্যে 2 জন চলে গেছে নারায়ণগঞ্জ, একজন চলে গেছে ময়মনসিংহ সদরে। এখন আমরা আছি মোট 10 জন। 10 জনের মধ্যে গান করতে পারে আমায় নিয়ে 4 জন। আমার রেট বেশি হবে না? অবশ্যই বেশি হবে। তোমার গানের গলা তো ভালো না। ফকিরের গলায় গান যেমন আমারটাও তেমন। আমি তো আর হেমন্ত না। দেখি আমার গেস্টকে একটা গান গেয়ে শোনাও তো। না। না কেন? ইচ্ছা করতেছে না। আশা বলল, আমি কি আপনার একটা ছবি তুলতে পারি? বদরুদ্দিন বলল, না। আশা বলল, সবকিছুতেই না বলছেন কেন? বদরুদ্দিন থু করে একদলা থুতু ফেলল এবং বলল, 2 বেলা না খাইয়া থাকলে আপনার মুখ দিয়ে কোনো শব্দই বাইর হইতো না। আমি তো তাও না বলতাছি।
অনেক বিরক্তি করেছেন, এখন যান, সাংবাদিকের সাথে আমি কথা বলি না। সাংবাদিকের সঙ্গে কথা বলেন না কেন? এরা উল্টাপাল্টা সংবাদ ছাপে, ছবি দিয়ে একবার আমার সংবাদ চেপেছে, সেখানে লিখেছে আমার 3 বিবাহ, ভিক্ষার রোজগারে আমি নাকি 3 বউ পালি। আমার বিয়ে, আপনার বিয়ে কয়টি? 2 বিবাহ, তবে 2টাই তালাক হয়ে গেছে। সংসার করতে যদি ইচ্ছা করে তাহলে করতে পারি, বর্তমানে সংসার ধর্মে মন নাই। বদরুদ্দিন অন্যদিকে ফিরে সিগারেট ধরলো, তাকে দেখে মনে হচ্ছে বর্তমানে তার যে শুধু সংসার ধর্মে মন নেই তা না, কথাবার্তা বলতেও মন নেই। আমি আশার দিকে তাকিয়ে বললাম, আজকের দিনের মতো বাংলাদেশ দেখা বন্ধ করলে কেমন হয়? হিমু, তোর ব্যাপারটা কি বলতো? তুই একদিন এসে যে ডুব দিলি, আর কোনো খোঁজ নেই। এদিকে আশা অস্থির হয়ে আছে, ওর ধারণা তোর অসুখ বিসুখ করেছে। আমি তাকে বলার চেষ্টা করেছি অসুখ বিসুখ কিছু না, তোর স্বভাবই হলো ডুব মারা, তুই তোর স্বভাব মতোই ডুব মেরেছিস। আশাও তোকে একটা চিঠি দিয়েছে, খামের মুখ বন্ধ বলে। কি লিখেছে আমি পড়তে পারিনি, তুই আসার সময় অবশ্যই চিঠিটা সঙ্গে নিয়ে আসবি, আমি পড়বো। মেয়েটা কেন এত বড় চিঠি লিখলো জানা দরকার। তুই তুই অবশ্য চিঠি পাওয়া মাত্র চলে আসবি, তোকে আল্লাহর দোহাই লাগে, আমার কথা না শুনলে তোর উপর আল্লাহর গজব পড়বে। ইতি তোর খালা। খালা চিঠি শেষ করে মুখ বন্ধ খাম খুললাম, খামের উপর লেখা হিমু। হিমু নামের ইংরেজি বানান লিখেছে HEEMO। আশা চিঠিটা লিখেছে ইংরেজিতে, সম্বোধন হলো ডিয়ার স্যার। চিঠির ভঙ্গি এরকম যেন স্কুলের ছাত্রী তার শিক্ষককে চিঠি লিখেছে। চিঠিটা বাংলায় অনুবাদ করলে এরকম দাঁড়ায়, প্রিয় মহোদয়, ওই দিন আপনার সঙ্গে ঘুরে খুবই আনন্দ পেয়েছি। বাড়িতে ফিরে অনেক চিন্তা করলাম কেন আনন্দ পেয়েছি, কিছুই বের করতে পারিনি। আপনি খুব মজা করে কথা বলেন, এটা আনন্দের একটা কারণ হতে পারে, কিন্তু মজা করে কথা তো অনেকেই বলে। একজন মজার মানুষের সঙ্গে কিছু সময় কাটিয়েছি, এটাই কি আমার আনন্দ পাওয়ার উৎস, নাকি এর বাইরেও কিছু আছে? পরদিন খুব আগ্রহ নিয়ে আপনার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু আপনি আর আসেননি। দুপুরে আপনার খালা বললেন আপনি আসবেন না। কিছুদিন পর আপনি কাউকে কিছু না বলে ডুব দেন, তখন নাকি আপনার ছায়াও বলতে পারে না আপনি কোথায়। আপনার স্বভাবই নাকি এরকম। আমি জানতে চাইলাম স্বভাব এরকম মানে কি? উনি বললেন, হিমু যেই বোঝে কেউ তার জন্য অপেক্ষা করছে অমনি সে ডুব মারে। ও বুঝে ফেলেছে তুই তার জন্য অপেক্ষা করছিস, কাজে সে ডুব মেরেছে। আমি বললাম, প্রতিদিন উনি $100 করে পাবেন, এটা কি তার কাছে কোনো ব্যাপার না? উনি বললেন দৈনিক $1000 তার কাছে কোনো ব্যাপার না, কারণ সে হলো হিমু। সে হিমু, এটা বলে আপনার খালা এক ধরনের অহংকার বোধ করলেন। এতেই আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি। মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, এটা স্বাভাবিক। প্রকৃতি জীবজগতের মধ্যে মানুষকে সবচেয়ে অহংকারী করে পাঠিয়েছে। অস্বাভাবিক ব্যাপার হলো একজন মানুষ যখন অন্য একজনকে নিয়ে অহংকার করে। আপনি কি জানেন যে আপনি সেই অসীম ভাগ্যবানদের মধ্যে একজন? আপনি পরদিন এলেন না। আপনার খালা হাসি মুখে বললেন, ও আর আসবে না, যেন আপনার না আসাটা আনন্দময় কোনো সংবাদ। আমি বললাম, উনি যদি না আসেন আমি যাব তার কাছে। আপনার খালা বললেন, ও কোথায় থাকে না থাকে তার কি কোনো ঠিক আছে নাকি? আমি বললাম, ওনার কোনো ঠিকানা নেই। আপনার খালা খুবই আনন্দিত হয়ে গলায় বললেন, ওর ঠিকানা থাকলে তো কাজই হতো। উনি থাকেন কোথায়? ও কোথায় স্থির থাকে না, আজ এখানে কাল ওখানে, ভোজনং যত্রতত্র শয়নং হট্ট মন্দির। শুনে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। আমেরিকায় হুবো সম্প্রদায় বলে একটি গোষ্ঠী আছে, এরাও ইচ্ছা করে সব ঠিকানা নষ্ট করে ঠিকানাবিহীন মানুষে পরিণত হয়েছে। আজ এখানে কাল ওখানে সময় কাটাচ্ছে, ট্রেনে করে ঘুরছে, স্লিপিং ব্যাগ পেতে ফুটপাতের এক কোনায় ঘুমিয়ে পড়ছে। ওদের জীবনযাত্রা আমাকে খুবই মুগ্ধ করেছিল। আমি ওদের প্রচুর ছবি তুলেছি, কিছু স্লাইড আমার কাছে আছে, আপনাকে আমি দেখাবো, কিন্তু তার জন্য আপনার সঙ্গে আমার দেখা হওয়া প্রয়োজন। আপনার উপর জোর খাটানোর কোনো ক্ষমতা আমার নেই, আমি শুধু অনুরোধ করছি টেলিফোনে হলেও আমার সঙ্গে কয়েক মিনিট কথা বলার জন্য। কারণটা স্পষ্ট করি, আমার ধারণা আপনি কোনো কারণে আমার উপর বিরক্ত হয়েছেন। কেউ আমার উপর বিরক্ত, এটা ভাবতেও আমার কাছে খারাপ লাগে। আশেপাশে মানুষের মনে আনন্দের অনুভূতি সৃষ্টির ক্ষমতা হয়তো আমার নেই, তাই বলে তাদের বিরক্ত করব কেন? কারণটা স্পষ্ট করলাম, নয়তো আপনি ভেবে বুঝতেন আমি আপনার প্রেমে পড়ে গেছি। পুরুষ জাতির অনেক দুর্বলতার একটি দুর্বলতা হচ্ছে
তারা মনে করে মেয়ে মাত্রই তার প্রেমে পড়ার জন্য পাগল হয়ে আছে। আশা করি আপনি সেরকম নন। আপনার যেরকম স্বভাব টেলিফোন নাম্বার নিশ্চয়ই আপনার মনে নেই, কিংবা আপনি কোথাও লিখে রাখেননি। আমি টেলিফোন নাম্বারটা আবার লিখে দিলাম। বিনিতা, আশা। আমাদের মেসে একটা টেলিফোন আছে। টেলিফোন সেটের সামনে মেস ম্যানেজার আবুল কালাম বসে থাকে। নগদ টাকা দিয়ে টেলিফোন করতে হয়। আগে রেট ছিল 4 টাকা, এখন বেড়ে 7 টাকা হয়েছে। মেসের টেলিফোন থেকে টেলিফোনের একটাই সমস্যা, টেলিফোনের প্রতিটি কথা আবুল কালাম সাহেব অত্যন্ত মন দিয়ে শোনেন। জগতের কোনো কাজে তিনি এত আনন্দ পায় বলে মনে হয় না। এই কাজটা করেন খুব আনন্দ নিয়ে। টেলিফোনে কথা বলার সময় তিনি মাঝে মাঝে মাথা খানিকটা এগিয়ে আনেন। অন্য প্রান্তে থেকে কে কি বলছে তা শোনার চেষ্টার জন্য এই কাজটা করা হয়। আমি সম্ভবত একমাত্র ব্যক্তি যে কথা বলার সময় মাঝে মধ্যে রিসিভারটা আবুল কালাম সাহেবের কানে দিয়ে দেই, যাতে সে শুনতে পারে অপরপক্ষ থেকে কি বলা হচ্ছে। এই কারণে আবুল কালাম সাহেব আমাকে কিছু বাড়তি সুবিধা দেয়। যেমন আগে রেট 4 টাকাতেই টেলিফোন করতে পারি, মাঝে মধ্যে আমাকে বাকি দেওয়া হয়। হ্যালো আশা। জি, আমি হিমু। কেমন আছেন? ভালো আছি। আপনি কি আজ আসবেন? আজ আসতে পারবো বলে মনে হচ্ছে না। বৃষ্টির জন্য অপেক্ষা করছি, বৃষ্টি নামলেই চলে আসব। বৃষ্টির জন্য অপেক্ষা করছেন মানে? বৃষ্টির সঙ্গে আপনার আসার কি সম্পর্ক? সম্পর্ক আছে। বাংলাদেশ বৃষ্টির দেশ। এই দেশ দেখতে হলে বৃষ্টির ফোঁটার ভেতর দিয়ে দেখতে হবে। আমি ঝুম বৃষ্টির জন্য অপেক্ষা করছি। তোমার কি রেনকোট আছে? না। একটা রেনকোট কিনে ফেলো। ঝুম বৃষ্টি নামলে ছাতায় কুলাবে না। এই সঙ্গে রাবারের গামবুট। এ কদিন আসেনি কেন জানতে পারি? অবশ্যই জানতে পারো। সারা রাত জাগতে হচ্ছে। রাত জাগছি, দিনে ঘুমোচ্ছি। ও, কেন রাত জাগছি জানতে চাও? না। আমার ধারণা তোমার জানতে খুবই ইচ্ছে করছে, ভদ্রতা করে না বলছো। আমার সঙ্গে ভদ্রতা করার কোনো দরকার নেই। আপনার সঙ্গে ভদ্রতা করার দরকার নেই কেন? কারণ আমি কারোর সঙ্গে ভদ্রতা করি না। ও আচ্ছা, ঠিক আছে। বলুন কেন রাত জাগছেন? আমাদের মেসে এক ভদ্রলোক থাকেন, তার নাম জয়নাল। তিনি রাতে ঘুমোতে পারেন না। এই বেচারাকে কিছু সময় দিচ্ছি। প্রায় রাতেই তাকে নিয়ে বের হচ্ছি, ঘুরছি। ভদ্রলোক মনে হচ্ছে খুবই আনন্দে আছেন। মানুষকে আনন্দ দেওয়ার মহান ব্রত কি আপনি মাথায় নিয়েছেন? তা না, তবে কাউকে আনন্দ দিতে ভালো লাগে। সব মানুষ ওই চেষ্টা খুব সূক্ষ্মভাবে হলেও করে। জগতের আনন্দযজ্ঞে সবাই নিমন্ত্রিত থাকে। কঠিন বাংলা আমি বুঝতে পারি না, বুঝিয়ে দিন। টেলিফোনে না, যখন দেখা হবে তখন বুঝিয়ে দেব। আমাকে বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে? হ্যাঁ, বেশি দিন অপেক্ষা করতে হবে না। পরশু সকাল থেকে ঝুম বৃষ্টি হবে, যাকে বলে ক্যাটস অ্যান্ড ডগস। রাস্তায় 1 হাঁটুর পরিমাণে পানি জমে যাবে। এমন বৃষ্টি হবে যে তোমার গামবুটের ভেতরেও রাস্তা জমে থাকা নোংরা পানি ঢুকে যাবে। পরশু সকাল থেকে বৃষ্টি হবে। কি করে বুঝলেন? আমার মন বলছে। যা আপনার মন বলে তাই কি হয়? না, তা হয় না। কিন্তু আপনি যেভাবে কথা বললেন তাতে মনে হচ্ছে আপনি পুরোপুরি নিশ্চিত যে পরশু সকাল থেকে ঝুম বৃষ্টি হবে, রাস্তায় পানি জমে যাবে, আমার গামবুটে পানি ঢুকে যাবে। আমি মোটেই নিশ্চিত না, এমনি বললাম। তবু তুমি তৈরি থেকো, সঙ্গে চায়ের সরঞ্জাম রেখো। চা খেতে খেতে বৃষ্টি দেখবেন। আপনার পরিকল্পনাটাকে জানতে পারি? পরিকল্পনা খুব ইন্টারেস্টিং। পাইপের ভেতর বসে বৃষ্টি দেখব। একটু পরিষ্কার করে বুঝিয়ে বলুন। ঢাকা শহরে বেশ কিছু লোক পাইপের ভিতরে বসবাস করে। পাইপ সংসার। সুয়ারেজ লাইনের জন্য একটা বিরাট বিরাট পাইপ আছে। তার কিছু খোলা আকাশের নিচে পড়ে থাকে। ভাসমান মানুষেরা তার ভিতর সংসার পাতে এবং অতি সুখে বাস করে। সেরকম একটা পাইপে বসে বৃষ্টি দেখব। ও, পাইপে বাস করে এমন একটা পরিবারের সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। ওরা আমার জন্য একটি পাইপ আলাদা করে রেখে দিয়েছে। সেখানে আমার বিছানা বালিশ আছে, হাত পাখা আছে, গামছা আছে, এমনকি আয়না চিরুনিও আছে। মাঝে মাঝে সেখানে গিয়ে থাকেন। হ্যাঁ। টয়লেটের ব্যবস্থা কি? সে ব্যবস্থাও আছে, খুবই ভয়ঙ্কর ব্যবস্থা, তবে আছে। আচ্ছা শোনো, আমি যে মেসে থাকি সেই মেসের ম্যানেজার আবুল কালাম সাহেব তোমার সঙ্গে একটু কথা বলবেন। কেন? এমনি। তোমার গলার স্বরটা কেমন, টেলিফোনে কেমন শোনায় সেটা জানবেন। ম্যানেজার সাহেবের এটা একটা শখ। মানুষের অনেক রকম শখ থাকে। কেউ ডাক টিকিট জমায়, কেউ টেলিফোনে গলার স্বর জমায়। আমি কিছুই বুঝতে পারছি না ওয়াই। আমি ওয়াই এর জবাব না দিয়ে টেলিফোন রিসিভার আবুল কালাম সাহেবের
দিকে বাড়িয়ে দিলাম। তিনি গম্ভীর গলায় বললেন, হ্যালো, হ্যালো, হ্যালো। ওপাশ থেকে মনে হয় আশা টেলিফোন রেখে দিয়েছে। আবুল কালাম সাহেবের মুখে চরম হতাশা। আমি বললাম, লাইন কেটে দিয়েছে? আবুল কালাম তিক্ত গলায় বললেন, কাটে নাই, রেখে দিয়েছে। আচ্ছা, আরেকদিন গলার স্বর শুনিয়ে দেব। গলার স্বর খারাপ না, মিষ্টি কিশোরী মেয়েদের গলা। আবুল কালাম সাহেব ছোট্ট নিঃশ্বাস ফেললেন এবং বললেন, কোনো দরকার নাই। আজ আপনার মনটা খারাপ কেন? চাকরি নিয়ে কোনো সমস্যা হচ্ছে? আবুল কালাম সাহেব এই প্রশ্নের কোনো জবাব দিলেন না। তার মানে হচ্ছে কিছুদিন পর পরই তার চাকরি নিয়ে সমস্যা হয়। মালিক নোটিশ দিয়ে বেতন বন্ধ করে দেয়। কালাম সাহেব তারপরে নিয়মিত আসেন, ম্যানেজারের চেয়ারে না বসে সামনের চেয়ারে বসেন। তারপর হঠাৎ একদিন তার মুখে ক্ষীণ হাসি দেখা যায়। তিনি ফিরে যান তার নিজের চেয়ারে। তার পুরনো গাম্ভীর্য ফিরে আসে। গলার স্বরও তখন অন্যরকম হয়ে যায়। হিমু সাহেব, জি। বৃষ্টি হওয়ার কথা যেটা বললেন, এটা কি সত্যি? কথার কথা বলেছি, আমি তো আর আবহাওয়া অফিসের লোক না। খুব জোর দিয়ে বলেছেন তো, এই জন্য বিশ্বাস করে ফেলেছিলাম। অনেকের অনেক পাওয়ার থাকে, আমার নিজেরও ছিল। বলেন কি? এখন নেই? ছোটবেলায় ছিল। 6-7 বছর বয়সের সময় ছিল। তখন যাই বলতাম তাই হতো। আশ্চর্য তো। ধরেন খেলাধুলা করছি, হঠাৎ বললাম, আজ বাড়িতে মেহমান আসবে। ঠিকই আসতো। একবারের কথা স্পষ্ট মনে আছে। গোলাছুট খেলছি, হামিদ বলে আমার এক বন্ধু ছিল, সেও খেলছে। হঠাৎ আছাড় খেয়ে হামিদ আমার সামনে পড়ে গেল। তখন তাকে বললাম, আজ রাতে তুই হেভি পিটুনি খাবি, পিটিয়ে তার হাড্ডি ভেঙে দেবে। হামিদ বিশ্বাস করেনি। বাপ মায়ের একমাত্র আদরে থাকতো, একমাত্র ছেলে তো তাই আদরে থাকতো। হামিদ পিটুনি খেয়েছিল? জি খেয়েছে। সেই দিন এসব রাতে ওদের বাড়িতে ডাকাত পড়েছিল, সবাইকে বেঁধে পিটিয়েছে। হামিদের গালে লাঠির বাড়ি মেরেছিল, চোয়ালের হাড্ডি ভেঙে মুখ বেঁকে গিয়েছিল। আর ঠিক হলো না, তার নাম হয়ে গেল গাল ভাঙা হামিদ। আমাদের ক্লাসে দুটো হামিদ ছিল, একজন হলো গাল ভাঙা হামিদ, আরেকজনের নাম অশ্লীল, বলা যাবে না। গাল ভাঙা হামিদ প্রায় মেসে আসে, একদিন আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিব। জি আচ্ছা। উঠতে যাব আবুল কালাম সাহেব বিনয়ী গলায় বললেন, রূপা ম্যাডামের সঙ্গে কথা বলবেন না? অনেকদিন কথা বলেন না, এই জন্য বললাম, অন্য কিছু না। টাকা শর্ট থাকলেও বাকিতে করেন, পরে দিয়ে দিলেই হবে। আমার কথায় আবার কিছু মনে করলেন না তো? না, মনে করিনি। আবুল কালাম সাহেব খানিকটা ঝুঁকে এসে গোপন কথার ভঙ্গিতে বললেন, টেলিফোনে রূপা ম্যাডামের গলার স্বরটা যে কি মিষ্টি আসে, আপনাকে কি বলে বোঝাবো ভাই সাহেব, অত্যধিক মিষ্টি। তাই নাকি? জি। আমি অনেক বিচার বিবেচনা করে একটা জিনিস বের করেছি ভাই সাহেব। সত্য মিথ্যা আল্লাহ পাক জানে, তবে আমার দৃঢ় বিশ্বাস। বলবো? বলুন। যার গলার স্বর টেলিফোনে সুন্দর আসে, তার অন্তরটাও সুন্দর। এটা কি আপনার থিওরি? জি ভাই সাহেব, পরীক্ষা করেও দেখেছি, ঘটনা সত্য। রূপা ম্যাডামকে লাইন করে দিব? টেলিফোন নাম্বার মুখস্থ? কেউ যখন আমার সামনে টেলিফোন করে তখন আমার নাম্বার মুখস্থ হয়ে যায়। আপনি একটু আগে যে টেলিফোন করলেন সেই নাম্বার আমার মুখস্থ হয়ে গেছে। বলবো? বলার দরকার নেই, বিশ্বাস করেছি। আপনি কি এই নাম্বারে পরে টেলিফোন করবেন? আপনার কি এই অভ্যাস আছে? আবুল কালাম লজ্জিত গলায় বললেন, হঠাৎ হঠাৎ করে, তবে কথা বলি না। হ্যালো বললে ফোন রেখে দিই। ম্যানেজার টেলিফোনে রূপাকে ধরিয়ে দিল। রূপা শান্ত গলায় বলল, এতদিন পর হঠাৎ, কি ব্যাপার? কোনো ব্যাপার না, গলার স্বর শোনার জন্য টেলিফোন করলাম। গলার স্বর তো শোনা হয়ে গেছে, এখন কি টেলিফোন রেখে দেব? না, আর কিছুক্ষণ শুনি। কতক্ষণ? মিনিমাম 3 মিনিট। 3 মিনিট কেন? গান 3 মিনিটের মতো হয়, সেই জন্য 3 মিনিট। ভালো, ঠিক আছে, 3 মিনিট কথা শোনো। এক নাগাড়ে 3 মিনিট কথা বলবো, নাকি মাঝে মধ্যে তুমিও কিছু বলবে? রেগে আছো কেন রূপা? রেগে নেই, শরীর ভালো না। নতুন কি যেন একটা ভাইরাস এসেছে, সেই জ্বর। একটু আগে জ্বর দেখেছি 103.5, এখন মনে হয় আর একটু বেড়েছে। বলো কি? টেলিফোন রেখে মাথায় পানি দাও। 3 মিনিট তো এখনো শেষ হয়নি। 3 মিনিট শেষ হোক। 3 মিনিটের শেষ 1 মিনিট আবুল কালাম সাহেবের জন্য আলাদা করে রাখো তো প্লিজ। তার মানে? আমাদের ম্যাচের ম্যানেজারের শখ হলো মানুষের গলার স্বর শোনা।
এবং সেই স্বর নিয়ে গবেষণা করা। তিনি তোমার গলার স্বরের ব্যাপারে আগ্রহী। তাকে টেলিফোন দেব? দাও। আমি কালাম সাহেবের দিকে টেলিফোন রিসিভার এগিয়ে দিলাম। তিনি অতি